তুমি এমন একটা ব্যক্তি যে কিনা এরকম পাতলা সুন্দর দেখতে হাতে নিলে খুব ভালো লাগবে এমন একটা স্মার্টফোন খুঁজে থাকো। কি রাগ করলা? আচ্ছা রাগ করো না, শোনো কথা বলতেছি মটোরোলার S70 Pro নিয়ে। মোটো S70 Pro ফাইনালি আমাদের স্টুডিওতে রয়েছে। এই স্মার্টফোনটা বেশ কিছুদিন যাবত ধরে ব্যবহার করছি আমরা। তো মটোরোলার এই যে এই ধরনের সিরিজের স্মার্টফোনগুলো বলা যেতে পারে একটু ব্যালেন্স টাইপের প্যাকেজ হয়ে থাকে। এবারেও আমরা সেরকম কিছুই দেখছি, ভালো মন্দ সবকিছু মিলেই এর অভিজ্ঞতা ছিল। তবে বর্তমানে যে স্মার্টফোনের দাম সেই জায়গা থেকে ওনার অবস্থান কি, চলুন সেটা আমরা বরং একটু ফাইন্ড আউট করি। মটোরোলার ডিভাইসগুলোর জন্য বাংলাদেশে কিন্তু SMS গ্যাজেট খুবই পরিচিত একটি নাম এবং তাদের কাছে আপনারা এই ডিভাইসটা রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করছে SMS গ্যাজেটের কুষ্টিয়া ব্রাঞ্চ থেকে। তবে আপনারা SMS গ্যাজেটের যে কোনো ব্রাঞ্চে অ্যাভেলেবল পেয়ে যাবেন এই ডিভাইসটি। ভিডিও ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন মেনশন করা আছে। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে বলতে গেলে গত প্রায় 2 বছর ধরে আমরা মটোরোলার যে ডিজাইনটা ফলো করতে দেখছি এখানে সেম ব্যাপারটা আপনারা পাবেন। বেশ পাতলা একটা ডিভাইস, তবে ক্যামেরার মডিউলের জায়গাটা বা ডিজাইনটা হুবহু সেম টু সেম রাখছে। এই ফোনটার রিয়ার প্যানেলটাতে আমরা দেখছি গ্লাস টাইপের একটা ব্যাপার স্যাপার আছে। এটা একদম ফুল গ্লাস না, তবে ফ্রস্টেড, যা দেখতে মার্বেল স্টোনের মতো একটা ফিল দেয়। দেখতে সুন্দর লাগতেছে অ্যাটলিস্ট। আই হোপ আপনাদের কাছেও খারাপ লাগবে না ডিজাইনটা। আর তার চাইতে বেশি ভালো লাগে ফোনটা যখন আপনি হাতে নেন, কারণ হাতে নিলে দুপাশ থেকে কার্ভ হওয়ার ফলে স্মার্টফোনটা হাতের সাথে খুব সুন্দর করে বসে আর খুব বেশি ভারীও না, এক হাতে নিয়ে ইজিলি ব্যবহার করা যায়। যথেষ্ট স্লিম একটা ডিভাইস। IP68-69 এরও রেটিং রয়েছে এখানে। 3.5mm হেডফোন জ্যাক নেই। অনলাইন তথ্য অনুযায়ী এটাতে নাকি মিলিটারি স্ট্যান্ডার্ড 810ACE এর সার্টিফিকেশন রয়েছে। তো সেক্ষেত্রে একটু শক্তপোক্ত হওয়ার পসিবিলিটি আছে, বাট এত পাতলা ফোন কতটুকুই বা শক্ত হতে পারে, সুতরাং আপনি টাকাটা কি করতে যায়েন না আর কি। ডিসপ্লেকে প্রোটেকশন করছে আমাদের সবার পরিচিত কর্নিং গরিলা গ্লাস 7i। স্মার্টফোনটার ডিজাইনের চাইতেও বরং হ্যান্ড ফিলটা আমার কাছে বেশি ভালো লাগছে। ও হ্যাঁ, ডিসপ্লেটা কিন্তু কার্ভড, একটা কোয়াড কার্ভ টাইপের ডিসপ্লের মতো ফিল দেয়, যদিও দুই পাশের এরিয়া বেশি কার্ভ, উপরে নিচ এটা হালকা একটু কার্ভ করা আছে আর কি। একেবারে ছোটখাটো ডিসপ্লে না, অবশ্যই বেশ বড়সড় 6.78 ইঞ্চ সাইজ অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট রয়েছে, 144 হার্টজ পর্যন্ত সর্বোচ্চ হাই রিফ্রেশ রেট, বাট আপনি মোস্টলি পাবেন 120 হার্টজ। আমরা সাধারণত যে ধরনের অ্যাপগুলো রেগুলার ব্যবহার করে থাকি তাতে করে 90 to 120 হার্টজের মধ্যে আপনার পাওয়ার কথা। HBM এর ক্ষেত্রে এটা প্রায় 1800 নিটসের মতো একটা ব্রাইটনেস দেয়, যা ইনডোর আউটডোর সব জায়গায় দেখার জন্য ঠিকঠাক আছে। এমনকি আপনি ক্যামেরা অন টন করে বাইরে বসে ব্যবহার করলেও দেখতে পাবেন। তবে পিক ব্রাইটনেসের ক্ষেত্রে 5200 নিটস রয়েছে। এই জিনিসটা তো আসলে মানে সবসময় যে কাজের এমনও না, আপনারা খুব ভালো করে জানেন। আর বলছিলাম কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন করছে। এখন ডিসপ্লেটা কার্ভ হওয়াতে সামটাইমস একটু মিসটাচ হয়েছে। এটার সাথে ইউজ টু হয়ে গেলে খুব একটা ঝামেলা হওয়ার কথা না, বাট সামটাইমস একটু মিসটাচ হতে পারে কার্ভড ফোনে। এই ব্যাপারটা আমরা অহরহই দেখি। কিন্তু চিন বেজেল একেবারেই ন্যারো, আর শেষে যেহেতু কার্ভড প্যানেল, সুতরাং খুবই ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়। টপ সেন্টারে 5 হোল কাট আউট রয়েছে। আমার মতে এটা আরও ছোট রাখা যায়। অনেক স্মার্টফোনের ক্ষেত্রে আমরা আরও ছোট দেখি, আমার মনে হয় সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগতো। তবে ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশন ভালো, একদম ন্যাচারাল টাইপের কালার তো অবশ্যই না, এটা কালারটা অনেকটাই ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে। মাল্টিমিডিয়া কনজাম্পশন করতে গেলে যারা মূলত ভিডিও দেখার জন্য স্মার্টফোন কিনেন, কিংবা গেমিং টাইমে একটু ভিজুয়ালটা দেখতে আরও বেশি আই প্লেজিং টাইপের বা একটু ক্রিস্প টাইপের লাগলে ভালো হয়, তাদের কাছে এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো লাগার কথা। টাচ রেসপন্সেও কোনো সমস্যা নেই। এই ডিসপ্লে নিয়ে সোফার আমি ওকে আছি। এখন এই কার্ভের ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগতেও পারে, অনেকের কাছে আবার ফ্ল্যাট প্যানেল বেশি ভালো লাগতে পারে। পার্সোনালি আমার কাছে কার্ভ ডিসপ্লে বেশি ভালো লাগে। চলুন তাহলে এবার একটু ক্যামেরায় যাওয়া যাক। রিয়ারে আপনি তিনটা ক্যামেরা দেখবেন। মেইন শুটার 50 মেগাপিক্সেলের, পরবর্তী শুটারও 50 মেগাপিক্সেল, যা আলট্রা ওয়াইডে ছবি দিবে। বাট তৃতীয় নাম্বার শুটারটা যে কত মেগাপিক্সেল আমি নিজেও জানি না, কারণ এটা একটা ফেক দামি সেন্সর। এটা দেখলেই বোঝা যায় যে একটা ফেক ক্যামেরা। সো ক্যামেরা আসলে রিয়ারে দুইটা, একটু মজা করলাম। সামনেও রয়েছে 50 মেগাপিক্সেলের শুটার। ভালো বিষয়, এই স্মার্টফোনটার বোথ সাইডের ক্যামেরায় 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারে। এবারে আমার মতো যারা কিনা আপনারা ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে চান, তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা দিবে। রাইট নাও এই যে আমি রেকর্ড করছি 4K 60 fps, এমনকি আপনি যে সাউন্ডটা পাচ্ছেন সেটাও কিন্তু এই স্মার্টফোনের মাইক্রোফোন থেকেই পাচ্ছেন। সাউন্ড কোয়ালিটির ব্যাপারটা আপনারা এনশিওর করুন, বাট আমি যদি ভিডিও নিয়ে বলতে চাই, এইটার ভিডিও কোয়ালিটি অর্থাৎ ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসাবে মোটামুটি বেশ ভালো একটা ভিডিও দেয় এবং আপনারা এই ভিডিও কাজে লাগাতে পারবেন। তবে ওয়ার্ম টোনটা একটু বেশি নিয়ে নেয়, এইটুকুই। এর বাইরে মোটামুটি ওকে। আর ফেসটাকে একটু বেশি প্রায়োরিটি দিতে গিয়ে বোঝা যায় যে একটু আর্টিফিশিয়াল টোন এখানে আছে। তাছাড়া ওকে আছে। ডায়নামিক রেঞ্জ খুব আহামরি না হলেও চলে, অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা চলে। তবে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দেয় রিয়ারের ক্যামেরা, যেখানে আমরা হরাইজন লকও পেয়ে যাচ্ছি। যে ফিচারটা আমরা এই যে লক্ষ টাকার স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রাতে পেয়েছিলাম, সেই জিনিসটা কিন্তু এবারে আপনি আপনার মটোরোলার এই ডিভাইসেও পেয়ে যাচ্ছেন। এর আগে আরও একটা ডিভাইস আমরা দেখছিলাম, এবং হরাইজন লক খুব দারুণভাবে কাজ করে। তাছাড়াও স্টেবিলিটিও যথেষ্ট ভালো রয়েছে, নর্মাল স্টেবিলিটি যথেষ্ট ভালো।
আর আপনি 4K 60 fps যথেষ্ট স্মুথ ভিডিও পাবেন। জিটারিং এর মতো ইস্যু আমি পাইনি, কিন্তু কন্ট্রাস্টের পরিমাণ ভিডিওতে কিছুটা বেশি মনে হয়েছে। এই যা এছাড়া মোটামুটি ভিডিও ওকে আছে। ভিডিও বাদ দিয়ে ছবিতে আসলে মেইন ক্যামেরাটা ডে-লাইট বা প্রপার লাইটিং কন্ডিশনে ভালোই শার্পনেস ডিটেল দেয়, ছবিতে ভালো রকমের লাইট নেয়, কিন্তু শ্যাডো এরিয়াতে ডিটেলের পরিমাণ অনেকটাই কম। তাছাড়া কন্ট্রাস্টের পরিমাণ আমার কাছে কিছুটা বেশি লাগছে। আর এটার কালার টোনটা একটু স্যাচুরেটেডের দিকেই থাকে, জাস্ট ভাইব্রেন্ট বলবো না, বরং একটু স্যাচুরেশন লেভেলটা একটু বেশি আছে বলে আমার কাছে মনে হয়েছে। আর এক্সপোজার কন্ট্রোলিংটা আবার মোটামুটি ভালোই করতেছে মেইন ক্যামেরা। কিন্তু এখানে একটা টেলিফটো আমি মিস করছি। এটা যে দামের স্মার্টফোন, তাতে টেলিফটো মাস্ট থাকা উচিত ছিল। এটার দাম বর্তমানে রয়েছে 52,299 টাকা। এই বাজেটের একটা ডিভাইসে আমরা টেলিফটো পাবো না, এটা মোটেই আশা করতে পারি না। এখন অবশ্যই ক্যামেরাতে এটা একটা বড় কমতির কারণ, বাট এর বাইরের যে সেন্সরগুলো সেখানে কি রেজাল্ট দেয় সেটাও একটা বিষয়। যেমন ধরুন আলট্রাওয়াইড যে শুটারটা আছে, আলট্রাওয়াইডটা প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু ভালো ছবি দিচ্ছে, এমনকি লো লাইটেও অনেক স্মার্টফোনের তুলনায় বেটার আউটপুট দেয়। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই খুবই কম মেগাপিক্সেল একটা আলট্রাওয়াইড দেওয়া থাকে, যেটাতে মানে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, নামে মাত্র। বাট এটার ক্ষেত্রে আসলে আলট্রাওয়াইডটা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। এমনকি ছবির কর্নার এরিয়াতে আমরা বেশ ভালো রকমের ডিটেল লক্ষ্য করি অ্যাজ এ আলট্রাওয়াইড শুটার। বাট হ্যাঁ, পোর্ট্রেট তোলা যাবে, 3টা ফোকাল লেন্থ আপনারা তুলতে পারবেন, যদিও সবগুলোই ডিজিটালি জুম করে আপনাকে দিচ্ছে। দ্যাটস ওয়াই ছবিগুলো অনেকটাই সফট মনে হয় এবং হাইয়েস্ট ফোকাল লেন্থের ছবি দেখতে ভালো লাগে। কিন্তু আপনি যখন একটু জুম করে দেখবেন কিংবা ভালো করে খেয়াল করবেন, তখনই বুঝতে পারবেন ডিটেলের পরিমাণ অনেকটা কম রয়েছে এবং আর্টিফিশিয়াল টোন এখানেও লক্ষ্য করা যায়। তাছাড়াও ব্রাইটনেসের পরিমাণ একটু বেশি লাগছে, অর্থাৎ স্ক্রিনটা গ্লো করে বেশি। অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা বেশ ভালোই রেজাল্ট দিচ্ছে, বিশেষ করে হাইলাইট ব্যালেন্সিংয়ের জায়গাটা সুন্দর করছে। আমরা লো লাইট এবং আউটডোর দুই জায়গায় ছবি তুলে দেখছিলাম, খুব একটা সফটনেস লক্ষ্য করা যায়নি। আউটডোরের ছবিতে একটু ডিটেল বেশি পাওয়া যাবে খুব স্বাভাবিক অর্থেই, তবে লো লাইটের ছবি আপনি খুব সহজেই কাজে লাগাতে পারবেন। এর ক্যামেরাতে এসে আমার মিশ্র প্রতিক্রিয়া। আমি এই স্মার্টফোনের ক্যামেরাকে ভালো বলবো আবার খারাপও বলবো। খারাপ বলছে এই অর্থে কারণ এখানে টেলিফটো জুম লেন্স নেই, যে কারণে এই স্মার্টফোনটা যে দামে এসছে সেই জায়গায় টিকতে পারছে না। বাট ভালোর বিষয় হচ্ছে যে কটা সেন্সর আছে সবগুলো রেজাল্টই বেশ সুন্দর দিচ্ছে, ভালো দিচ্ছে। আপনার ছবি তুললে দেখতে ভালো লাগবে, আবার একই সাথে আপনাকে আরও বেশি সুন্দর লাগবে ঠিক এমন টাইপের শার্ট যদি আপনি পরে ফেলেন আমাদের টাইজো থেকে। রাইট নাও টাইজোতে এই শার্টগুলো অ্যাভেলেবেল রয়েছে 2টা কালার ভ্যারিয়েন্টে, আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন। আমি পার্সোনালি অনেক বেশি পরি এই ধরনের শার্ট, আপনারা আমাকে বেশ কিছু ইভেন্টেও দেখছেন, অনেকেই জিজ্ঞেস করছিলেন। ফাইনালি আমাদের টাইজোতেই অ্যাভেলেবেল রয়েছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। অলরাইট, আউট অফ দ্য বক্স এই স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 16-এ। 3টা আপডেট পাওয়া যাবে, 4টা হলে খুব ভালো হতো, বাট 3টা পাচ্ছেন। এটার স্টোরেজ টাইপের ব্যাপারটা একদম 100% শিওর না। অনলাইন তথ্য অনুযায়ী UFS 4.1 রয়েছে, যদিও আমরা স্টোরেজ টেস্ট করে দেখেছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন রেজাল্ট যথেষ্ট ভালো রয়েছে। এখানে এসএসডি হিসেবে MediaTek Dimensity 8500 Extreme রয়েছে, আর এটা পাওয়া যাবে 12 এবং 8GB র্যামে, সেই সাথে 256 and 512GB পাওয়া যায়। এখন এই এসএসডি কে আপনি কার সাথে কম্পেয়ার করতে পারেন? MediaTek Dimensity 8500 দিয়ে এর আগেও আমরা মনে হয় বেশ কয়েকটা ডিভাইস পেয়েছি এবং সেগুলোর রিভিউটা আপনারা জানেন। মিড রেঞ্জের জন্য যথেষ্ট ভালো একটা এসএসডি বা হাই মিড রেঞ্জের জন্য মোটামুটি চলে, কিন্তু অনেকেই হয়তো আশা করবেন এরকম দামে Snapdragon 8s Gen 4, আর প্রকৃতপক্ষে আমিও সেটাই আশা করছিলাম, অথবা Snapdragon 8 Gen 5 এরকম কিছু থাকলে পরে তখন আমরা ক্যামেরাতে যে কমতির জায়গাটা বললাম ওইটা নিয়ে আমি একদমই কমপ্লেন করতাম না, বলতাম ভাই গেমিংয়ের জন্য হোক বা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস হিসেবে এটা পারফেক্ট। বাট এখন এসওসির জায়গাটাতেও আমরা কমপ্লেনের মতো সুযোগ পাচ্ছি। Dimensity 8500 Extreme-কে যদি আপনি কম্পেয়ার করেন Snapdragon 8s Gen 4 এর সাথে, তাহলে দেখবেন Snapdragon 8s Gen 4 ম্যাক্সিমাম জায়গায় কিছুটা এগিয়ে থাকে, জাস্ট কয়েকটা জায়গায় সিমিলার এবং একটু এটা এগিয়ে থাকবে, যেমন মাল্টি কোর স্কোরে ও একটু এগিয়ে থাকবে, আর হচ্ছে গিয়ে ব্যাটারি বার্নিংয়ের ক্ষেত্রে 2টা সিমিলার জায়গায় থাকে একদমই। এই আই হোপ এই এসওসির মোটামুটি পারফরমেন্সের জায়গাটা আপনি ক্লিয়ার। আবার যদি কম্পেয়ার করতে চান Snapdragon 7 Gen 4 এর সাথে, তাহলে বরং পিক পারফরমেন্সের জায়গায় ও কিছুটা এগিয়ে পড়বে। তবে Motorola UI বর্তমান সময়ে এসে কিন্তু খুবই স্মুথ একটা রেজাল্ট দেয়, যেখানে আমরা হিজিবিজি কিছু দেখি না, প্লাস হচ্ছে বাগ ভালুকের দেখা কম পাওয়া যায় অ্যান্ড খুবই ক্লিন একটা UI। সো এই ব্যাপারটা অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে, কেউ বা আবার খুব একটু মানে ইউআইতে একটু বেশি কারুকার্যের ব্যাপার থাকবে এগুলো পছন্দ করে, কিন্তু আমার কাছে এর ক্লিন UI এর কারণেই বেটার এক্সপিরিয়েন্স বলে মনে হয়েছে। ডে টু ডে লাইফের কাজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে এবং এই এসওসি অতিরিক্ত হিট জেনারেট করছে না। নর্মাল ইউসেজে আপনি অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন, সে আপনি 8GBটা কিনুন কিংবা 12GB র্যামেরটাই কিনুন না কেন, এখানে র্যাম ম্যানেজমেন্ট আপনি ভালো পাবেন। অ্যাপ ওপেন ক্লোজ টাইম যথেষ্ট ফাস্ট, কোনো ধরনের ল্যাগ হিক্যাপের দেখা আমরা পাইনি, এমনকি মোটামুটি আপনি গেমিং রেজাল্টের থেকে পাবেন। যেমন পাবজির ক্ষেত্রে সুপার স্মুথ এক্সট্রিমে আপনি প্লে করতে পারবেন, একেবারে প্লেয়াবল রেজাল্ট পাওয়া যায়। মোটামুটি ঘন্টাখানেক গেম প্লে করলেও আপনি দেখবেন না যে এটা খুব একটা পারফরমেন্স ড্রপ করছে। হ্যাঁ, কিছুটা হিট জেনারেট করে তখন গিয়ে 38-39 মতো আমরা পেয়েছি, আর তাতে করে কোনো বড় ল্যাগের দেখা পাইনি। একদম অ্যাকশন মোমেন্টে গেলে পরে দেখা যায় যে 40 মিনিট 45 মিনিট পরে হয়তো আপনি একেবারে
এবার অ্যাকশন মোমেন্টে গেলে ছোটখাটো মাইক্রো স্টার্টারের মতো বিষয় লক্ষ্য করবেন, এছাড়া সমস্যা পাওয়া যায়নি। তাছাড়া এর ডিসপ্লেতে দেখতেও বেশ ভালো লাগছিল, আর যেহেতু স্টেরিও স্পিকার রয়েছে দুপাশ থেকে সাউন্ড আসলে ওই জিনিসটা গেমিং টাইমে আরেকটু বেটার ফিল দেয়। আমরা এটাতে গেনশন ইম্প্যাক্টও ট্রাই করছি হাইয়েস্ট সেটিংসে, তবে এইখানে কিছুটা ফ্ল্যাকচুয়েট করতে দেখা গেছে ফ্রেম রেটকে। আমরা মোটামুটি 57-58 এর মাঝে ঘোরাফেরা করতেছি, 53-তেও আসতে দেখছি, তবে অ্যাভারেজলি এটাকে রাখা যেতে পারে ওরকম 57-র ঘরে আর কি। কিন্তু তুলনামূলকভাবে ফোন বেশি হিট জেনারেট করে অ্যান্ড ব্যাটারিও তখন বেশি বার্ন করে। গেনশন ইম্প্যাক্ট এটা দিয়ে না খেলার জন্য সাজেশন থাকবে, বাট খেললেও লোয়ার সেটিংসে খেলাটা বেটার হবে। তাছাড়া অন্য গেমগুলো আপনি টুকটাক খেলতে পারেন সময় কাটানোর জন্য, ঠিক আছে, ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য না। দিনে আপনি 1-1.5 ঘন্টা গেমিং করবেন, ওকে ফাইন। পারফরমেন্সের জায়গাটা একটা ব্যালেন্স জায়গায় আছে, এটাকে মানে খুব একটা উপরের দিকে রাখা যাচ্ছে না। ডে টু ডে লাইফের কাজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করবে, সেক্ষেত্রে আপনার কমতি মনে হবে না, কিন্তু গেমিংয়ে এসে বা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস হিসেবে ওইভাবে চিন্তা করতে গেলে অবশ্যই এটা আপনার জন্য নয়। কি রাগ করলা? রাগ তো করারই কথা, এত দাম দিয়ে কিনলে আমি একটু গেমিং টেমিং না করলে হবে ওরকম। এনিওয়ে, আমরা যদি ব্যাটারি নিয়ে আলোচনা করি, এটাতে 6500 mAh এর ব্যাটারি রয়েছে অ্যান্ড 90 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। সো যে পাতলা ফোন তাতে করে ব্যাটারি সাইজ আমি ওকে হিসেবে মেনে নিয়েছি, আর অন্যদিকে 90 ওয়াটের চার্জিং সিস্টেম অবশ্যই ভালো বিষয়, এবং স্মার্টফোনটা যথেষ্ট দ্রুতই চার্জ হয়, আবার এটার ব্যাকআপও ভালো। আপনি হেভি ইউজার যদি হন একদিন খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন, তারপরে দেখবেন 20%-এর মতো আইদার 15%-এর মতো অবশিষ্ট থাকে। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, আর তাছাড়া যথেষ্ট ফাস্ট এটাকে চার্জ করা যায়। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, কিন্তু বেশ নিচের দিকে। এটা আর একটু উপরের দিকে থাকলে ভালো হতো, কারণ অনেক লম্বাটা একটা ডিভাইস, এটা একটু রিসার্ট করতে ঝামেলা হয়। ক্যামেরা টু অ্যাপি এর ক্ষেত্রে ফুল দেখলাম আমরা এই। এছাড়া অন্য যে সেন্সরগুলো রয়েছে সেগুলো পারফেক্টলি ওয়ার্ক করছে। এটার হ্যাপটিক ফিডব্যাকটাও মোটামুটি ভালো, তবে একদম হাই মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপ কিলার গ্রেডের ওরকম কিছু না। স্মার্টফোনটাতে যে ধরনের ফিচার বা যে ধরনের স্পেক দিয়েছে ওকে, আমি মানিয়ে নিতেছি সব কিছু ঠিক আছে, কিন্তু দাম অনুযায়ী এগুলো ঠিক নেই। এখন দাম অনুযায়ী হিসাব করতে গেলে ক্যামেরাতে আপনি অবশ্যই টেলিফোটো আশা করবেন, এসওসি আরও বেটার কিছু আশা করবেন। আর দাম যদি কমে যায়, লাইক এটার দাম ধরুন 45-এর আশেপাশে চলে আসছে, তখন গিয়ে আপনি আবার এতটাও কমপ্লেন করতে পারবেন না এখনকার সময় দাঁড়িয়ে। তো আমি আশা করবো এটার দাম কমবে, এবং কমলে পরে আপনারা এটার দিকে নজর রাখুন। আপাতত একটু আস্তে ধীরে স্টেপ দিলেই বরং বেটার। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে।